হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং আমিও যথেষ্ট ভালো রয়েছি। তবে শীতকালে একটু ঠান্ডার ব্যাপার থাকে। তো যাই হোক, আপনাদের ইন্টারভিউ একদম মজে উঠেছে এবং আমাকে অনেকে অনেক রকম স্যার উপাধি দিয়েছেন। যেমন কেউ বলেছেন হাউল স্যার, কেউ বলেছেন পাগল স্যার। ঠিক আছে, সবাই পাগল আমরা। কেউ পড়াশোনায় পাগল, কেউ কাজে পাগল, কেউ প্রেমে পাগল। পৃথিবীর সবাই পাগল এক একটা। তো আমিও একটা পাগল। আমি কিসে পাগল? আমি পড়াতে পাগল, আপনাদেরকে পড়ানোতে পাগল, ছেলেমেয়েদের পড়ানোতে পাগল। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি একটি ডেমো উপস্থাপন করব। অনেকেই বলেছেন স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কিভাবে ডেমো দেব, খুব সুন্দরভাবে কিভাবে স্যার উপস্থাপন করা যায়, দু একটা আইডিয়া দেন না। যদি আমাদেরকে ধরে আগের যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে তো ডেমো দিতে বলেছে, যাদের ইংলিশ অনার্স রয়েছে বা ইংলিশে এমএ রয়েছে। তাহলে অনেকে বলছেন স্যার আমাদেরও তো অনেকের সাবজেক্ট ইংলিশ রয়েছে গ্র্যাজুয়েশনে, বা পাস কোর্সে ইংলিশ রয়েছে, অথবা প্রাইমারিতে তো এরকম রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার। তো আমি বাংলা আমার অনার্স বা অন্য সাবজেক্ট অনার্স, যদি আমাকে হট করে বলে দেয় যে আপনি একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ডেমো দেখান, চিন্তার কোনো কারণ নেই। ঠান্ডা ঠান্ডা কুল কুল মনে আছে তো? বেশ, ঠিক আছে। তো চলুন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপর ডেমোটা দেবো। তার আগে দু একটি কথা জাস্ট বলে নেই, শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট ভিডিও হবে, একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং দুটো মেথডে আপনাদের ডেমোটা দেবো। যে মেথডে আপনাদের ডেমোর প্রেজেন্টেশনটা ভালো লাগবে, আপনারা ইন্টারভিউ বোর্ড মেম্বারদের সামনে সেই মেথডটা অ্যাপ্লাই করবেন। অনেক অনেক রকম ব্যাপার বলে। তো দেখুন, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে শর্ত। এগ্রিমেন্ট মানে শর্ত। আমার শর্ত তুমি যদি মানো, তোমার সঙ্গে আমি থাকবো, সেরকম ব্যাপার। এই কিছুদিন আগে দেখুন ট্যারিফ নিয়ে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার বিশাল বড় একটা মানে যে তর্ক বিতর্ক চলছে। শর্ত মানছে না ইন্ডিয়া, তো ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ করে দিল ডোনাল্ড ট্রাম্প। তারপরে যখন ড্রিল হয়ে গেল, শর্ত মানামানি হয়ে গেল, তখন সেই ট্যারিফটা 50% থেকে হয়ে গেল 18%, 18%। সব কিছু শর্তের খেলারে ভাই। পৃথিবীতে এই সংসারে দেখুন স্বামী স্ত্রীর যে বন্ড বা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে বন্ড, সেটাও একটা সূক্ষ্ম শর্তের মধ্যে বাঁধা। তো সব কিছু শর্তের মধ্যে যদি বাঁধা থাকে, তাহলে আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের মধ্যে ভার্ব খুব গুরুত্বপূর্ণ। ভার্ব কিন্তু সবার সঙ্গে ঘর করতে চাই, মনে রাখবেন। তো ভার্বের শর্ত যদি কেউ না মানে, বা ভার্ব যদি অন্য কারোর শর্ত না মানে, তাহলে কিন্তু এগ্রিমেন্টটা সাইন হয় না, মানে তাদের মধ্যে এগ্রিমেন্ট থাকে না। এখন দেখুন একটি উদাহরণ আপনাদের সামনে নিয়ে নেই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমরা একটি সেন্টেন্স নিচ্ছি। আমি একটি সেন্টেন্স নিলাম, রহিম ইজ এ বয়। রহিম হয় একটি বালক। এটা একটা ইংলিশ সেন্টেন্স। এই সেন্টেন্সে রহিম সম্পর্কে বলা হচ্ছে। কার সম্পর্কে বলা হচ্ছে? রহিম সম্পর্কে। তাহলে বাক্যে যার সম্পর্কে বলা হবে সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটাকে আমরা সাবজেক্ট বলবো। এখন রহিম সম্পর্কে আর কি কথা বলা হচ্ছে? রহিম ইজ এ বয়, রহিম হচ্ছে একটি বালক, বা রহিম একটি খারাপ বালক, বা রহিম একটি মানে হচ্ছে যে সাইকেল চালায়। রহিম সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রেডিকেট। তাহলে পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেট অংশের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখুন ইজ, ইজ মানে হয়, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সব থেকে সাবজেক্টের মধ্যে সব থেকে বড় খেলা যদি কেউ খেলে, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ওয়ান ম্যান আর্মি, যে কোনো খেলা যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে। তো ভার্বের গুরুত্ব অপরিসীম। তো ভার্বের সঙ্গে সাবজেক্টের যে এগ্রিমেন্ট বা শর্ত, সেটা অবশ্যই ঠিকঠাক হতে হবে। যদি ঠিকঠাক না হয়, বাক্য ভুল, সেন্টেন্স ভুল একদম। সুতরাং এই শর্তটা শিশুদেরকে বোঝাতে হবে। এখন শিশুদেরকে আপনি যদি বোঝাতে চান যে সাবজেক্টের সঙ্গে ভার্বের কি শর্ত বা কি এগ্রিমেন্ট রয়েছে, তাহলে সাবজেক্ট সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা প্রয়োজন এবং ভার্ব সম্পর্কেও আপনার বিস্তারিত ধারণা প্রয়োজন। তো প্রিয় বন্ধুরা, ভার্ব কি, ভার্ব কত ধরনের হয়, ভার্বের যত রকম গোষ্ঠী বংশ রয়েছে সব উদ্ধার করে ছেড়েছে একটা ভিডিওতে। আপনারা ভার্ব সম্পর্কে দেখে নেবেন, আশা করি ওর বাইরে আর কিছু হয় না। এখন সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে দু একটি কথা বলবো। সাবজেক্ট দেখুন, সাবজেক্টের মধ্যে নাউন থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে। নাউন মানে যখন কারো নাম বোঝাবে, যেমন রাম
একজন ব্যক্তির নাম, তাহলে রাম এখানে সাবজেক্ট, কিন্তু রামটা হচ্ছে নাউন, মানে সাবজেক্টের মধ্যে এটা হচ্ছে নাউন। আবার রামের পরিবর্তে যদি আমি বলি হি, তাহলে হিটা হচ্ছে একটা প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। তাহলে সাবজেক্টের মধ্যে নাউনও হতে পারে, আবার সাবজেক্টের মধ্যে প্রোনাউনও হতে পারে। বেশ, ঠিক আছে, জেনে নিলাম নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে। তো প্রিয় বন্ধুরা, পার্সন সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা প্রয়োজন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন রয়েছে। যেমন আমি জাতীয় যেগুলো বলা হচ্ছে, যেমন আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে আমি বাদ দিয়ে আমার সামনে যারা রয়েছে, যেমন তুমি, তোমরা, তোমাদের বা আপনাদের, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমি, তুমি বা আমরা, আপনারা বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে, যেমন সে, তাহারা, তাদের, এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে দেখুন, এখান থেকে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা খুব সুন্দর নিয়ম পেয়ে যাবেন, যেটা নিয়ে আপনি ডেমো দিতে পারেন। আমি দুটো ওয়ে আপনাদের দেখাবো বলেছিলাম, তো প্রথম ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম ওয়েতে যেটা হচ্ছে, আমি থার্ড পার্সন যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে তার আগে ভার্বের কি ফর্ম বসে সেটা শিশুদেরকে বোঝাবো, এবং সেটা অবশ্যই একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উদাহরণ। তো চলুন ডেমোটা শুরু করা যাক। ওকে, ঠিক আছে, এখানে বোর্ড ক্লিয়ার আছে। আমরা এই সাইডে একটা দেখাবো, ওই সাইডে একটা দেখাবো। ওকে, লেটস স্টার্ট। ইয়েস, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আরে বাহ, আমিও তো খুব ভালো আছি। আচ্ছা, দেখো তো, রাম বনে ফুল পাড়ে, আমরা সহজ পাঠে পড়িনি? হ্যাঁ গো, পড়েছি তো। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার মানে হচ্ছে তারপরে লাল শাল, হ্যাঁ, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, এবার ধরো আমি অন্য একটা বাক্য নিচ্ছি। ধরো আমি বললাম আমি বনে ফুল পাড়ি, তাহলে আমি ইংরাজি কি? আই মানে আমি। যদি বলি তুমি বনে ফুল পাড়ো, তাহলে তুমি ইংরাজি কি? ইউ মানে তুমি। যদি বলি সে বনে ফুল পাড়ে, সে মানে কি? হি মানে হচ্ছে সে। এবার দেখো, আমি বললাম যে আমি হই, হ্যাঁ, বা আমি খেলি। ঠিক আছে, বুঝতে পারছো? আমি খেলি, তাহলে আমি খেলি বোঝাতে গেলে কি লিখবো? আই প্লে। তুমি খেলো কি হবে? ইউ প্লে। সে খেলে কি হবে? হি প্লে। না, এখানে একটা ভুল হয়ে গেল। কি ভুল হলো দেখো তো? প্লে যে ভার্ব, সেই প্লে ভার্বের সঙ্গে কিছু একটা মানে যে যোগ হবে। কেন যোগ হবে? দেখো, আই মানে আমি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তোমরা সবাই জানো, আগের দিন আমরা পড়িয়েছিলাম। তাহলে আমি জাতীয় যেগুলো বলছে, আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ইউ মানে তুমি, বলে তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর হি মানে সে, বা সি মানে সে, বা দে মানে তাহারা, এগুলো হচ্ছে থার্ড পারসন। এবার এই থার্ড পারসনের মধ্যে হি মানে সে একজনকে বোঝাচ্ছে, তো সে ফুল পাড়ে একজনকে বোঝাচ্ছে, মানে এই হিটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। কি হচ্ছে? সিঙ্গুলার নাম্বার। নাম্বার সম্পর্কে তো আমরা জেনেছিলাম যে সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয়, জানেনি? বেশ, ভেরি গুড। দেখো, তাহলে হি যখন থার্ড পারসন হচ্ছে এবং সেই সঙ্গে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তখন যে মেন ভার্বটা বসছে, সেই মেন ভার্বটা কিন্তু বেস ফর্মটা বসতে পারবে না, বা সে কিন্তু একা একাই বসতে পারবে না, সে কিন্তু সঙ্গে একটা এস নেবে বা ইএস নেবে। তখন কিন্তু হবে হি প্লে থেকে প্লেজ। ঠিক আছে, বুঝতে পারলে? তখন কিন্তু ঠিক হলো এই বাক্যটা, তা নাহলে কিন্তু ভুল ছিল। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম যে হি এটা তো একটা সাবজেক্ট, বাক্যে যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে হি হচ্ছে কর্তা বা সাবজেক্ট, এবং সাবজেক্টের পর যে ভার্বটা বসছে, সেই ভার্বটা অবশ্যই, যদি সাবজেক্ট আমাদের যদি থার্ড পারসন হয় এবং সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, এর সঙ্গে এস অথবা ইএস যোগ করতে পারি, প্লে থেকে আমরা প্লেস করতে পারি। ঠিক আছে, আরেকটি উদাহরণ ধরে নিলাম। আমরা বললাম রাম গো, মানে রাম যায়। আচ্ছা, এটা কি ঠিক লিখেছি বলো তো? আচ্ছা, ঠিক লিখিনি। তাহলে কেন ঠিক লিখিনি? এই রামটা কি? রামটা হচ্ছে সাবজেক্ট। ভেরি গুড। এই সাবজেক্টের মধ্যে রাম কারণ নাম বোঝাচ্ছে, তাই তো? তাহলে এটা থার্ড পারসন, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন। তাহলে সাবজেক্টের মধ্যে রাম আমরা পেলাম থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে রাম একজনকে বোঝাচ্ছে না, দুজনকে বোঝাচ্ছে, একজন ছেলেকেই বোঝাচ্ছে। তাহলে এটা আবার সিঙ্গুলার নাম্বার, এটা আবার সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো, আমরা সাবজেক্টটা থার্ড পারসন পেলাম এবং সেই সঙ্গে সিঙ্গুলার নাম্বার পেলাম। রাম গোজ, এটা আমাদের ঠিক হলো। তোমরা সবাই বুঝতে পারলে? তাহলে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব।
এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা শর্ত মেনে চলছে সব সময় বাক্যে, এটাকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আজকে আমরা একটা নিয়ম সম্পর্কে জানলাম, পরের দিন এই সাবজেক্টের সঙ্গে ভার্ব আরো কোন কোন সেন্টেন্সে কিভাবে বসে সেগুলো নিয়ে আমরা আরো অনেক উদাহরণ সহযোগে আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাকলো। তো দেখলেন বন্ধুরা, এইভাবে আমরা ডেমোটা দিতে পারি যে প্রথমে শিশুদেরকে আমরা পার্সনের ধারণা দেব, শিশুদের আজ জানবে পার্সন সম্পর্কে, তারপরে শিশুদের তো নাম্বার সম্পর্কে আগে জানাতে হবে, পার্সন সম্পর্কে আগে জানাতে হবে, এবং সেগুলোকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখে খুব সুন্দরভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় বা ভার্বকে ফরওয়ার্ড করতে হয়। এটা কিন্তু একটা মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেটা শিশুদের অবশ্যই শেখানো দরকার, চতুর্থ শ্রেণীর শিশুদেরও শেখানো দরকার। তার জন্য এই মানে যে ডেমোটাকে আমি বেছে নিয়েছি বা এই উদাহরণটাকে আমি বেছে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে আরেকটি ডেমো দেওয়া যেতে পারে যে অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সেগুলোর সঙ্গে সাবজেক্ট কিভাবে রিয়াক্ট করে বা কিভাবে এগ্রিমেন্ট মেনে চলে, সেগুলো একটা উদাহরণ দিয়ে খুব ছোট্ট শিশুদের 4 বা 5 শিশুদের কিন্তু বোঝানো যেতে পারে। তো চলুন আরেকটি সেকেন্ড ওয়ে মেথডে আমরা এটাকে শিখবো বা কিভাবে ডেমো দিতে হয় সেটা একটু জেনে নেবো। তো লেটস স্টার্ট। ছোট ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ও ভালো আছো? দেখো 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 দেখো, খুব সুন্দর। আমি মানে কি, আই মানে আমি, ভেরি গুড। তাহলে আই লিখলাম, তারপর ধরো বললাম উই মানে কি, উই মানে আমরা, উই লিখলাম। তারপরে ধরো ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তুমি, তাহলে ইউ লিখলাম। তারপর ধরো হি মানে কে, হি মানে হচ্ছে সে, তারপরে হি লিখলাম। আচ্ছা, হি ছেলেদের ক্ষেত্রে বসে, তাই তো? এবার যদি আমি লিখি সি, সি, সি মানেও সে, কিন্তু এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বসে। তাহলে এই যে এগুলোর মানে তো আমরা আগের দিন জেনেছি, আজকে একটা খুব সুন্দর খেলা খেলবো, দেখবা? বেশ, দেখো তাহলে আমি লিখলাম আই, তারপরে লিখলাম ইউ, তারপরে লিখলাম হি, ঠিক আছে? আর এখানে ধরো আমরা শব্দ ঝুলি তৈরি করলাম, এখানে আমরা তিনটে ক্রিয়াপদ নিলাম, এম একটা নিলাম, একটা নিলাম ইজ, আর একটা নিলাম আর। এবার আমরা দেখবো কার পাশে কাকে মানায়, কে কার শর্ত মেনে চলে। দেখো আই, আই মানে আমি, ঠিক আছে? আই মানে আমি। এবার আই এর পর আমরা কোনটা বসাবো? এম বসাবো, ইজ বসাবো, না আর বসাবো? অনেকেই জানো তোমরা আই এর পর আমরা এম বসাবো, ঠিক আছে? এটাই কিন্তু নিয়ম, আই এর পর সবসময় এম হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর ইউ এর পর ইউ মানে তুমি বা তোমরা, একজনকেও বোঝাতে পারে, আবার একের বেশি জনকেও বোঝাতে পারে, তার জন্য আর বসাবো। ইউ এর পর কি হবে? আর, ইউ আর। আর হি বা সি একজন বোঝাচ্ছে, ঠিক আছে? তার জন্য হির পর আমরা ইজ বসাবো বা সির পর আমরা ইজ বসাবো। তাহলে আই অ্যাম মানে আমি হই, ইউ আর মানে তুমি হও, হি ইজ মানে সে হয়। এই তিনটে বাক্যের মধ্যে দেখো আই মানে আমি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। ইউ মানে তুমি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটাও সাবজেক্ট। হি মানে সে সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটাও সাবজেক্ট। কিন্তু তিনটে সাবজেক্ট তিন রকম, দেখো তার জন্য ভার্ব গুলো আলাদা আলাদা নিয়েছে। দেখো আই কিন্তু আর কে নেয়নি বা ইজ কে নেয়নি, আর কাকে নিয়েছে? এম কে। কারণ আয়ের সঙ্গে এম একদম সম্পূর্ণ শর্ত মেনে চলছে বাক্য তৈরি করতে গেলে, বা এদের বন্ডিং খুব ভালো হচ্ছে, এগ্রিমেন্ট মেনে চলছে, তার জন্য এটা আমরা সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারি। দেখো ইউ এর সঙ্গে কাকে নিয়েছে? ইউ কিন্তু ইজ কেও নেয়নি, আবার এম কেও নেয়নি। ইউ কাকে নিয়েছে সঙ্গে? আর কে নিয়েছে। তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট আর আরটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে দেখো ইউ এর সঙ্গে আর এরা কিন্তু ম্যাচিং করে চলছে, নিয়ম মেনে চলছে। তারপরে হির পর দেখো হি কাকে নিয়েছে? এম কেও নেয়নি, আর কেও নেয়নি, হি নিয়েছে ইজ কে। তাহলে ইজটা হচ্ছে কিন্তু এখানে ভার্ব। তাহলে দেখো তিনটে বাক্যে কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্ব আলাদা আলাদা বসেছে এবং আলাদা আলাদা শর্ত মেনে বসেছে। এই যে শর্ত সাবজেক্টের সঙ্গে ভার্বের, যে কার পাশে কে বসবে, এটাকে আমরা ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝি। তাহলে নতুন একটা জিনিস আমরা শিখতে পারলাম, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? আই এর পর সবসময় কি বসে গো? এম বসে, ভেরি গুড। আর ইউ হলে কি বসে? আর বসে, ভেরি গুড। হি হলে কি বসে? ইজ বসে, বা সি হলেও কিন্তু ইজ বসে। এই বিষয় নিয়ে আমরা পরের দিন আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তোমরা আজকে বুঝতে পারলে তো যে সাবজেক্টের সঙ্গে তার পাশে সাবজেক্টের পাশে কি ভার্ব বসবে, সেটা কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যাকে তাকে কিন্তু বসিয়ে দিলে হবে না, ঠিক আছে? তো দেখুন দুটো উদাহরণ আমি মোটামুটি দুটো ওয়েতে দুটো মেথডে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। ডেমোটা আপনাদের যে ডেমোটা ভালো লাগবে সেটা আপনারা দেবেন, এবং এইভাবে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা শিশুদেরকে বোঝাতে পারি পুরো ডিটেলস বিষয়টাকে। যাদের ধরুন পাস কোর্সে ইংলিশ রয়েছে বা ইংলিশে অনার্স, বা ধরুন
ইংলিশে এমএ করেছেন তাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদেরকে অনেক কিছু জেনে যেতে হবে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ স্পেলিং, ইংলিশ গ্রামার বিস্তারিত আপনারা পাবেন প্রাইমারি ইংলিশ গাইড, প্রাইমারি ইন্টারভিউ ইংলিশ গাইড এই বইটার মধ্যে। এই বইটার মধ্যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ডিটেলসে আছে, খুব সুন্দরভাবে নোট আকারে প্রশ্ন উত্তর আছে। তারপর ধরুন গ্রামারের কিছু সেকশন দেওয়া রয়েছে, তারপর বিভিন্ন ধরনের মুভমেন্ট, ঐতিহাসিক মুভমেন্টগুলো রয়েছে এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে বিভিন্ন যে পার্টস অফ স্পিচ রয়েছে, যেমন হচ্ছে যে ধরুন ফ্রেন্ড, এবার ফ্রেন্ড মানে বন্ধু, এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাউন, এবার এটাকে যদি ভার্ব করতে বললে আপনারা হতবাক হয়ে যাবেন, ফ্রেন্ডের ভার্ব বাবা কি, ফ্রেন্ড মানে তো বন্ধু, ফ্রেন্ডের ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড। তো এই ধরনের একটা ওয়ার্ডের তার ভার্ব ফর্ম, তার অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে, তার ধরুন নাউন ফর্ম, এগুলো আপনাদেরকে ডিটেলসে জেনে যেতে হবে। কিছু স্পেলিং, স্পেসিফিক স্পেলিং রয়েছে, সেগুলো সেই ইংলিশ বানানগুলো জেনে যেতে হবে। কিছু জেন্ডার চেঞ্জ রয়েছে, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন, সেগুলো আপনাদেরকে ভালোভাবে জেনে যেতে হবে। কিছু নাম্বার চেঞ্জ রয়েছে, সিঙ্গুলার থেকে প্লুরাল, সেগুলো আপনাদের ভালোভাবে জেনে যেতে হবে। আর ইংলিশ গ্রামারের ফনেটিক্সের কিছু বিষয় রয়েছে, যেমন ফনেম কি, গ্রাফিম কি, মরফিম কি, সেগুলো সম্পর্কে আপনাদের একটু জেনে যেতে হবে। কোথা থেকে প্রশ্ন করবে বলা খুব মুশকিল, মানে ইন্টারভিউ নিজস্ব নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না। তাই আমি বলবো যে আপনারা প্রাইমারি ইন্টারভিউ ইংলিশ গাইড এই বইটি আজকেই অর্ডার করুন। যারা বাংলা মিডিয়াম বা ইতিহাস ভূগোল যাদের রয়েছে, অন্যান্য সাবজেক্ট বা বাংলা সাবজেক্ট, তাদেরকেও কিন্তু ইংলিশ থেকে এই ধরনের প্রশ্ন ধরছে, স্পেলিং ধরছে বা ধরছে, তার জন্য প্রত্যেকে এই বইটি আপনারা নিতে পারেন। আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 8597354342। তাছাড়া এই দুটি বই আমার গুরুত্বপূর্ণ বই, এই বই দুটো থেকে বহু কমন আসছে এবং আপনারা জানেন, একই কথা বারবার বলছি না। এই বই দুটো যারা নিতে চান বা ডিটেলসে জানতে চান, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং ফুল প্যাকেজ যারা নিতে চান, ইন্টারভিউর ফুল প্যাকেজ, মানে এই দুটো প্রিন্টেড বই আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, সেই সঙ্গে 8টি PDF পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনি গুগল মিটে মক ইন্টারভিউ এবং মক ডেমো দিতে পারবেন। তার জন্য ফুল প্যাকেজটার প্রাইস হচ্ছে 1000 টাকা নয়, 900 টাকাও নয়, 900 টাকার 50% অফ, মানে মাত্র 450 টাকায় ফুল প্যাকেজ। এবং আর দুই একটি বই যদি আপনারা সিঙ্গেল নিতে চান, সেটাও আপনারা যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আর একটি বিশেষ ঘোষণা, যারা আপনারা যারা আমার একটি বই নিয়েছেন অথবা দুটি বই নিয়েছেন, সে ফ্লিপকার্ট থেকেই হোক বা আমার কাছ থেকে সরাসরি হোক, তারা প্রত্যেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনার নামটা লিখে পাঠাবেন। কারণ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট আছে, যেটা আমি তৈরি করছি এবং সেটা আপনাদের দারুণভাবে কাজে লাগবে। খুব শীঘ্রই আমি PDFটা তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো, তো আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। তো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, এবং আজকের ক্লাস কেমন লাগলো বা এর মধ্যে যদি কোনো ইমপ্রুভ করা থাকে, অবশ্যই আপনারা আমাকে বলবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, এত পরিশ্রম করে ভিডিও করি, একটা লাইক দেবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।